রশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণস্বামী, যিনি আমাদের কাছে R.K. নারায়ণ নামে খ্যাত, তার লেখা একটি গল্প আজ আমরা পড়ে নেব, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ভারতীয় ইংরাজি সাহিত্য বা বলা ভালো ভারতীয় ছোট গল্পের জগতে R.K. নারায়ণ খুব পরিচিত একটি নাম। 1930 সালে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের জগতে তিনজনের নাম খুব প্রসারিত হয়েছিল: রাজা রাও, মুলকরাজ আনন্দ এবং R.K. নারায়ণ। R.K. নারায়ণ তার বেশিরভাগ উপন্যাস এবং ছোট গল্প মালগুড়ি নামক দক্ষিণ ভারতের একটা কাল্পনিক স্থানের ওপর আধারিত করেছেন। আমাদের বর্তমান টেক্সটটি তিনি লিখেছেন 1947 সালে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নামটা শুনলেই বোঝা যাচ্ছে একজন জ্যোতিষীর কথা বলা হয়েছে। এই জ্যোতিষীর নাম কি সঠিকভাবে আমরা ঠিক জানতে পারি না, এবং এই মানুষটার আদৌ জ্যোতিষী হবার মতো কোনো ক্ষমতা আছে কি না তাও ঠিক ধরা যায় না। তবে রোজগারের উপায় হিসাবে যে এই জীবিকাটাকে এই মানুষটি বেছে নিয়েছেন সেটা বোঝা যাচ্ছে। এই জ্যোতিষী কোনো এক অজ্ঞাত কারণে তার নিজের জন্মভিটে বা নিজের গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। কেন পালিয়েছিল দেখে নেওয়া যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, R.K. Narayan. Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of palmyra writing. এবার এখানে পরিষ্কার একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কথা বলা হয়েছে, তার নাম এখন অবধি জানা যাচ্ছে না। সে তার নির্দিষ্ট স্থানে দুপুরবেলা ব্যবসায় বসেছেন। সে তার ব্যাগ খুলেছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম বার করেছেন, যেগুলোর মধ্যে রয়েছে 12টা কৌরি শেল অর্থাৎ কড়ি, এছাড়া একটা চৌকো কাপড় যেটার ওপর কিছু অদ্ভুত ছক আঁকা, যেগুলো সাধারণত জ্যোতিষীদের সাথেই থাকে। এছাড়া রয়েছে একটা নোটবুক এবং পালমিরা রাইটিং, অর্থাৎ পাম কথা থেকে এসছে, তাল পাতার ওপর কিছু লেখা পুঁথি। His forehead was resplendent with sacred ash and vermilion, and his eyes sparkled with a sharp, abnormal gleam, which was really an outcome of a continual searching for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted. জ্যোতিষীর কপালে ছাই এবং সিঁদুর লেপে একটা অদ্ভুত কলকা আঁকা, যেটা সাধারণত জ্যোতিষী বা ঋষি, মুনি ঋষি এরকম মানুষদেরই থাকে, এবং জ্যোতিষীর চোখ দুটি অত্যন্ত তীক্ষ্ণ। ধারণা করা হয় দীর্ঘদিনের কাস্টমার চেনার অভিজ্ঞতা থেকে এই ধরনের চোখ এসেছে। যদিও আবার সাধারণ মানুষের কাছে বা যারা জ্যোতিষীর কাছে হাত দেখাতে আসেন তারা বলেন জ্যোতিষীর এমন চোখ তার দীর্ঘদিনের পেশার অভিজ্ঞতা বা ফলশ্রুতি, এবং এই চোখ দিয়ে জ্যোতিষী ভবিষ্যৎ দেখতে পান। মানে এক কথায় জ্যোতিষীর এই রকম চোখ দেখলে কাস্টমাররা এক প্রকার খুশি হন বা সন্তুষ্ট হন যে লোকটার হয়তো প্রতিভা আছে। The power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. Even a half-wit's eye would sparkle in such a setting. জ্যোতিষীর চোখ দুটি তার মুখের একটি সুন্দর পজিশনে যেন রাখা রয়েছে। চোখ দুটি চোখের ওপর জ্যোতিষীর কপালের ওই কলকা এবং দুধারে মোটা পুরু জুলপি গাল বরাবর নিচে নেমে এসছে। আমাদের কথক বলছেন এই রকম সেটিংয়ে, অর্থাৎ মুখের এই রকম সেটিংয়ে যদি কোনো বোকা লোকের চোখও থাকে তবেও সেটা জলজল করবে। এখানে হাফ উইট কথাটার অর্থ হচ্ছে বোকা লোক। To crown the effect, he wound a saffron-colored turban around his head. This color scheme never failed. People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. এছাড়াও জ্যোতিষীর মাথায় রয়েছে একটি গেরুয়া কাপড়ের বাঁধনি, যেটা
জ্যোতিষীর মুখের তীক্ষ্ণতাকে আরও বৃদ্ধি করেছে। He sat under the boughs of a spreading tamarind tree, which flanked a path. Which flanked a path running through the town hall park. জ্যোতিষী প্রতিদিন টাউন হল পার্কের মধ্যে একটি তেঁতুল গাছের তলায় প্রতিদিন বসেন। এই জায়গাটা হচ্ছে জ্যোতিষীর বসার জন্য অত্যন্ত একটা আদর্শ বা ভালো জায়গা। অনেক মানুষ এই রাস্তায় আসেন এবং অনেক ব্যবসায়ীদেরও ভিড় হয়। It was a remarkable place in many ways. A surging crowd was always moving up and down this narrow road morning till night. A variety of trades and occupations was represented all along its way. Medicine sellers, sellers of stolen hardware and junk, magicians, and above all, auctioneer of cheap cloth who created enough tin all day to attract the whole town. বিভিন্ন ব্যবসায়ীদের ভিড় হয় এখানে, যেমন ওষুধ বিক্রেতা, পুরনো জিনিস বিক্রেতা, ম্যাজিশিয়ান, সস্তায় কাপড়ের নিলাম ইত্যাদি আরও অনেক কিছু। এদের মধ্যে শেষের ব্যক্তি অর্থাৎ নিলামে কাপড় বিক্রেতা, সে অনেক বেশি মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করেছে বা আকর্ষিত করেছে। Next to him in vociferousness there came a vendor of fried groundnut, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, fried groundnut, who gave his ware fancy name each day, calling it on the third Raja's delicacy, Bombay ice cream and Delhi almond, and people flocked to him. নিলামে কাপড় বিক্রেতার পরেই সেই স্থানে উপস্থিত হয় বাদাম বিক্রেতা, এবং সে তার বাদামকে বিভিন্ন নামে বিক্রি করার চেষ্টা করে। কখনো বলে বম্বে আইসক্রিম, কখনো বলে দিল্লি আমন্ড, কখনো বলে রাজাস ডেলিকেসি, এবং লোকে সেই ব্যক্তির কাছে প্রচুর ভিড় জমায়। A considerable portion of this crowd tailed before the astrologer too. The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. The place was lit up by shop lights. One or two had hissing gaslights, some and naked flares stuck on the poles. Some were lit up by old bicycle lamp, and one or two, like the astrologers, managed without lights of their own. বাদাম বিক্রেতা, কাপড় বিক্রেতার সাথে সাথেও জ্যোতিষীর কাছেও কিন্তু অনেক মানুষ ভিড় জমিয়েছে। তার একটা কারণ হচ্ছে জ্যোতিষীর পাশের দোকান অর্থাৎ যে বাদাম বিক্রেতা তার আলো। এটা এমনই একটা সময়ের গল্প যে সময় পৌরসভা থেকে আলো কিন্তু গ্রামাঞ্চলে পৌঁছয়নি। এই যে জায়গাটায় আমাদের ঘটনাটা গড়ে উঠছে সেখানে বেসিক্যালি কিন্তু কোনো আলো নেই। এই দোকানিদের যে নিজস্ব আলো, সেই আলোতেই কিন্তু জায়গাটা আলোকিত হয়ে থাকে। তো আলোর কারণে বা আলো থেকে যে গরমটা, সেইটার কারণেও কিন্তু লোকজন খানিকটা ভিড় জমাচ্ছে। এর মধ্যে বেশ কিছু রয়েছে গ্যাস লাইট, এছাড়া নিজেদের মশালের আলো রয়েছে, এবং তাছাড়াও জ্যোতিষীর কিন্তু নিজস্ব কোনো আলোর ব্যবস্থা নেই। জ্যোতিষীর যে পাশের দোকান অর্থাৎ যে বাদামের দোকান, সে যে আলোটা ফিট করেছে তাতেই বেশ কয়েকটা দোকানের আলোর ব্যবস্থা হয়ে যাচ্ছে। It was a bewildering crisscross of light, rays and moving shadows. সন্ধেবেলায় আলো আঁধারি মিশিয়ে স্থানটিকে দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। This suited the astrologer very well, for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life, and he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. He was as much a stranger to the stars as were his innocent customers. Yet he said things which pleased and astonished everyone. That was more a matter of study, practice, and shrewd guesswork.
All the same, it was as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day. আমাদের জ্যোতিষীর কোনো দিন এই পেশাতে আসার ইচ্ছেই ছিল না। বলা ভালো মানসিকতাই কোনো দিন ছিল না। কোনো দিন কোনো লক্ষ্য ছিল না একজন অ্যাস্ট্রোলজার হবার। তবুও এই কাজটা জ্যোতিষীকে স্যুট করে গেছে, কারণ জ্যোতিষী নিজের মতন ভেবে যেটা বলে, এক কথায় আন্দাজে যেটা বলে সেটা মিলে যায়। জ্যোতিষীর কিন্তু এ নিয়ে কোনো পড়াশোনা নেই, কোনো অভিজ্ঞতা নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র উনি আন্দাজের মাধ্যমে লোকের ভবিষ্যৎ বলেন এবং সেটা মিলে যায়, সেখান থেকে রোজগার করেন এবং টাকাটা বাড়ি নিয়ে যায়। অ্যাস্ট্রোলজার তার গ্রহ নক্ষত্রের কাছে যতটা অপরিচিত, ঠিক ততটাই অপরিচিত তার নিরীহ কাস্টমারদের কাছে। He had left his village without any previous thought or plan. If he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying, ripening in his cornfield and ancestral home, but that was not to be. He had to leave home without telling anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. To a villager, it is a great deal, as if an ocean flowed between. জ্যোতিষীকে তার জন্ম ভিটা বা গ্রাম রাতারাতি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল। আজ যদি সে গ্রামেই অবস্থান করত, তবে সে জ্যোতিষী না হয়ে চাষি হতো, লাঙল চড়াতো, বাবার সাথে কাজ করত। অর্থাৎ জ্যোতিষী কিন্তু অ্যাকচুয়ালি একজন চাষির ছেলে। এছাড়া কি করত? সে বিয়ে করত, সংসার পালন করত, কিন্তু সেসব হবার নয়। এক রাতের মধ্যে তাকে পালিয়ে আসতে হয়েছিল। একজন গ্রামবাসীর কাছে তার গ্রাম ছেড়ে পালিয়ে আসা 7 সমুদ্র পার হয়ে আসার সমান। He had a working analysis of mankind's troubles, marriage, money, and the tangles of human ties. Long practice had sharpened his perception. Within 5 minutes, he understood what was wrong. অনেক বছর ধরে জ্যোতিষী তার এই জীবিকায় আছেন। অনেক অভিজ্ঞতা হয়েছে তার। বহুদিনের অনুশীলন তার দৃষ্টিভঙ্গিকে উর্বর করেছে। এখন 5 মিনিটের মধ্যেই তিনি সমস্যার কি সমাধান হতে পারে তা খানিকটা বুঝতে পারেন বা সমস্যাকে আয়ত্তে আনতে পারেন। হি হি চার্জড 3 pies per question, never opened his mouth till the other had spoken for at least 10 minutes, which provided him enough stuff for a dozen answers and advices. জ্যোতিষী তার প্রতিটা প্রশ্নের জন্য 3 পয়সা চার্জ করেন, অর্থাৎ ক্লায়েন্ট যতগুলো প্রশ্ন করবে প্রতিটা প্রশ্নের পিছু 3 পয়সা, এবং যতক্ষণ তার মক্কেল কথা বলছেন ততক্ষণ পর্যন্ত প্রায় 10 মিনিট একটাও প্রশ্ন করেন না। এতে জ্যোতিষীর সামনে বসে থাকা মানুষটি অনেকক্ষণ কথা বলে নিজের মনটাও যেমন হালকা করতে পারেন, ঠিক তেমন জ্যোতিষী নিজেও মন দিয়ে সব কথা শুনে তার মধ্যে থেকেই সম্ভাব্য প্রশ্নের উত্তর খুঁজে বার করে নেওয়ার সময়টা পেয়ে যান এবং সেখান থেকেই তিনি কিন্তু উপদেশ দিতে পারেন। এটা কিন্তু একটা টেকনিক বা এটা কিন্তু একটা প্রতিভা। হ্যাঁ, জ্যোতিষী হবার যেমন কোনো ইচ্ছে ছিল না, তেমনই এই রকম যেভাবে কথা শুনে, মন দিয়ে কথা শুনে সেইখান থেকেই উত্তর খুঁজে নিয়ে বলা, এটা কিন্তু একটা টেকনিক। When he told the person before him, gazing at his palm, in many ways you are not getting fullest result for your efforts. 9 out of 10 were disposed to agree with him. Or he questioned, is there any woman in your family, maybe seen a distant relative, who is not well disposed towards you? Or he gave an analysis of the character. Most of your troubles are due to your nature. How can you be otherwise with Saturn or where he is? You have an impetuous nature and a rough exterior. This endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a forbidding exterior.
যখন জ্যোতিষী হাত দেখার ভঙ্গি করেন তখন উনি কিছু কমন কথা বা কিছু কমন প্রশ্ন সবাইকেই করেন, যেগুলোতে কিন্তু ক্লায়েন্ট অনেকটাই ইমপ্রেসড হয়ে যান ওনার প্রতি। যেমন উনি হাত দেখে মাঝে মাঝে বলেন যে তোমার সব চেষ্টা কোনো কারণে সফল হচ্ছে না, কিংবা তোমার পরিবারে কি কোনো মহিলা আছেন যে তোমার খুব ডিস্টেন্ট রিলেটিভ বা কোনো দূরের আত্মীয়, তার সাথে তোমার ঠিক বনিবনা হচ্ছে না, বা সেই ব্যক্তি তোমার জীবনের জন্য ভালো নয়, কিংবা এই ধরনের কথা যে তোমার জীবনে শনি দেখা দিয়েছে, তোমার কখনো সে তোমাকে সফল হতে দিচ্ছে না। এই ধরনের কিছু মুখস্থ বিদ্যা তাকে কিন্তু ক্লায়েন্টদের চোখে খুব অ্যাট্রাকটিভ করে তোলে। The nuts vendor blew out his flare and rose to go home. This was a signal for the astrologer to bundle up too, since it left him in darkness except for a little shaft of green light which stayed in front somewhere and touched the ground before him. বাদাম বিক্রেতা তার নিজের মশালের আলো নিভিয়ে দিলেন। আর এটাই হচ্ছে জ্যোতিষীর জন্য একটা সংকেত যে বাদাম বিক্রেতার সাথে সাথে তাকেও বাড়ি চলে যেতে হবে। কারণ জ্যোতিষীর, আমি আগেই বলেছি যে জ্যোতিষীর নিজস্ব কিন্তু কোনো আলো নেই বা আলোর ব্যবস্থা নেই। বাদাম বিক্রেতা চলে যাওয়ার পর জ্যোতিষীর কাছে আর যে আলোটা রয়েছে সেটা হচ্ছে দূরে একটা দোকান, সেই দোকানে একটা সবুজ আলো, সবুজ টিমটিমে আলো, তাছাড়া কিন্তু বাকি সবটাই অন্ধকার। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag. Where the green shaft of light was blotted out, he looked up, saw a man standing before him. এইবার আমরা ঘটনায় প্রবেশ করছি। জ্যোতিষী তার পাত্তারি গোটাচ্ছিলেন, ঠিক তখনই তিনি বুঝতে পারলেন যে অন্ধকারে একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছেন। ক্লায়েন্ট হতে পারে এমনই তিনি আন্দাজ করলেন। ইউ লুক সো কেয়ার ওর্ন, ইট উইল ডু গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। আমাদের অ্যাস্ট্রোলজার বুঝতে পেরেছেন যে তার সামনে অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটা ক্লায়েন্ট হতে পারে। আপনাকে খুব বিধ্বস্ত লাগছে, আপনি যদি আপনার মনের কথা আমাকে খুলে বলেন তাহলে আপনার ভালো হবে। দ্য আদার গ্রাম্বল সাম রিপ্লাই ভাগুলি, অর্থাৎ সে অপর প্রান্তের যে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটা, সে বিড়বিড় করে যেন কিছু রাগের বশে কিছু একটা বলল। The astrologer pressed his invitation, whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" The astrologer felt challenged and said, titling the other's palm towards the green shaft of light, "Yours is a nature." Oh, stop that! এখানে ঠিক কি হচ্ছে? অপর প্রান্তে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটি কি বলল ঠিক বোঝা গেল না। জ্যোতিষী আবার যখন লোকটাকে আমন্ত্রণ করলো নিজের কাছে বসার জন্য, লোকটি সরাসরি তার হাতের তালু জ্যোতিষীর নাকের নিচে তুলে ধরল এবং বলল, তুমি না অ্যাস্ট্রোলজার? অ্যাস্ট্রোলজার বুঝতে পারলেন যে তার সামনে একটা চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। জ্যোতিষী ভদ্রলোকের হাতটা ধরে দূরে সবুজ আলোর দিকে তাক করে সান্ত্বনা দিতে দিতে বলে গেল যে তার যে মুখস্থ বিদ্যাগুলো, যে তুমি কোনো কারণে সফল হতে পারছো না ইত্যাদি ইত্যাদি। কিন্তু কাস্টমার তাতে সন্তুষ্ট হলেন না, কাস্টমার অন্য কিছু জানতে চায়। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু অর্থাৎ জ্যোতিষী একটু অসন্তুষ্ট হলেন। I charge only 3 pies per question, and what you get ought to be good enough for your money. At this, the other withdrew his arm, took out an anna, and flung it out to him, saying, I have some questions to ask. If I prove you are bluffering, you must return that anna to me with interest. জ্যোতিষী ভদ্রভাবে বললেন যে তিনি প্রতিটা প্রশ্নের জন্য 3 পয়সা নেন। এটা শুনে কাস্টমার অন্ধকারে নিজের ঝোলা থেকে 1 আনা বার করে ছুঁড়ে দিয়ে বললেন, জ্যোতিষী যদি তার প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারেন তবে তাকে সুদসহ ওই 1 আনা ফেরত দিতে হবে।
If you find my answer satisfactory, will you give me 5 rupees? No. Or will you give me 8 annas? এখানে একটা দরদাম চলছে কাদের মধ্যে, জ্যোতিষীর মধ্যে এবং সেই অন্ধকারের ব্যক্তির মধ্যে। জ্যোতিষী এই সুযোগে নিজের চার্জ আরও একটু বাড়িয়ে নিলেন। তিনি বললেন উত্তর সঠিক হলে 5 টাকা নেবেন। এতে কাস্টমার সম্মত না হলে দর বাড়িয়ে বা দর কমিয়ে 8 আনা করলেন। এটা মাথায় রাখতে হবে যে সেই সময় কিন্তু 1 টাকা 100 টাকা সমান। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। ঠিক আছে, কিন্তু আপনি যদি ভুল হন তাহলে আপনাকে তার ডবল পয়সা ফেরত দিতে হবে। এই কথাটা কাস্টমার জ্যোতিষীকে বললেন। This pact was accepted after a little further argument. The astrologer sent up a prayer to heaven as the other lit a chariot. অনেক দরদাম করার পর টাকার অঙ্ক ঠিক হলো। অ্যাস্ট্রোলজার ওপরের দিকে মুখ করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করার ভঙ্গি করলেন, আর অন্যদিকে অ্যাস্ট্রোলজারের যে ক্লায়েন্ট সে একটা চুরুট ধরালেন। চুরুট জ্বালাতে যে পরিমাণ আগুন লাগলো সেই আগুনের আলোতে অ্যাস্ট্রোলজার তার ক্লায়েন্টের মুখ দেখতে পেলেন। The astrologer caught a glimpse of his face by the matchlight. There was a pause as cars hooted on the road, chutka drivers swore at their horses, and the babble of the crowd agitated the semi-darkness of the park. অ্যাস্ট্রোলজার লোকটাকে দেখে একটু চুপ করে গেলেন। চারিদিকে গাড়ির আওয়াজ, ক্লায়েন্ট চুরুট হাতে বসে পড়েছেন। জ্যোতিষী এবার একটু অস্বস্তি বোধ করলেন। তিনি তার ক্লায়েন্টকে তার আনা ফিরিয়ে দিয়ে বললেন এ ধরনের কোনো চ্যালেঞ্জ তিনি চান না। আজকে তার কর্মের সময়সীমা এখানেই শেষ এবং তাকে বাড়ি যেতে হবে। অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজার কিন্তু তার ক্লায়েন্টকে কোনো কারণে অ্যাভয়েড করছে। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, "You can't get out of it now. You dragged me in while I was passing." The astrologer shivered in his grip and his voice shook, become faint. "Leave me today, I will speak you tomorrow." The other thrust his palm in his face. "Challenge is challenge. Go on." The astrologer proceeded with his throat drying up. "This is a woman." "Stop," said the other. অ্যাস্ট্রোলজারের ক্লায়েন্টের ততক্ষণে রোখ চেপে গেছে। সে অ্যাস্ট্রোলজারকে কিছুতেই যেতে দেবে না। জ্যোতিষী বললেন তিনি আগামীকাল কথা বলবেন, কিন্তু তাও ব্যক্তিটি জ্যোতিষীকে ছাড়লেন না। তার কাছে চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ। জ্যোতিষী কোনো উপায় না দেখে ঢোক গিলে তার সেই যে মুখস্থ বুলিগুলো আওড়াতে গেল, দেয়ার ইজ এ ওমেন অর দেয়ার ইজ এ স্যাটার্ন, এইরকম অনেক কিছু, অর্থাৎ জীবনে কোনো মহিলা এসেছে বা শনির আগমন হয়েছে এইসব। কিন্তু ক্লায়েন্ট তাতে বিগলিত হলেন না। তিনি অ্যাস্ট্রোলজারের থেকে এসব জানতে চান না। "I don't want all that. Shall I succeed in my present search or not? Answer this and go, otherwise I will not let you go till you disgorge all the coins." The astrologer muttered a few incantations and replied, "All right, I will speak. But will you give me a rupee if what I say is convincing? Otherwise I will not open my mouth and you may do what you like." After a good deal of haggling, the other agreed. The astrologer said, "You were left for dead. Am I right?" এবার আস্তে আস্তে রহস্য পরিষ্কার হচ্ছে। "আমি এত কিছু জানতে চাই না, তুমি শুধু আমাকে এটা বলো যে আমি যাকে খুঁজছি বা যা চাইছি তাকে পাবো কি না। এটা বলো এবং চলে যাও। আর উত্তর যদি আমার মনের মতো না হয় তাহলে সমস্ত টাকা তোমাকে আমায় ফেরত দিতে হবে।" এটা ক্লায়েন্ট তার অ্যাস্ট্রোলজারকে জানিয়ে দিলেন। এরপর অ্যাস্ট্রোলজার যেটা বললেন সেটাতে মানে সবাইরই একটা অবাক হয়ে যাওয়ার কথা। তিনি বললেন তোমাকে কেউ হত্যা করার চেষ্টা করেছিল। ঠিক বলছি তো? After a good deal of haggling, the other agreed. The astrologer said, "You are left for dead. Am I right?" Tell me more. হ্যাঁ ঠিক, আরও বলো। "A knife has passed through you once," said the astrologer. তোমাকে ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা হয়েছিল। "Good fellow, ঠিক বলেছেন." "He bared his chest and showed the scar. What else?"
অনেক দরদামের পর অ্যাস্ট্রোলজার শেষ পর্যন্ত সম্মত হলেন যে ক্লায়েন্টের সমস্যার সমাধান করবে, এবং সে ক্লায়েন্টকে হঠাৎ করে বললেন যে তাকে কেউ হত্যা করার চেষ্টা করেছে এবং তাকে ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাতে ক্লায়েন্ট অত্যন্ত খুশি হয়ে নিজের জামা খুলে নিজের বুকটা দেখিয়ে বললেন যে আপনি একদম ঠিক বলছেন। ক্লায়েন্টের বুকের একদিকে ছোড়ার মারার দাগ ছিল, ছোড়া দিয়ে মারার দাগ। And then you were pushed into a well nearby in the field. You were left for dead. এরপর তোমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে মারার চেষ্টা করা হয়েছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. When shall I get at him? He asked, clenching his fist. ক্লায়েন্ট এরপর জ্যোতিষীকে বললেন, আমি প্রায় মরেই যেতাম যদি না একজন পথচারী কুয়োর ভেতর উঁকি মারতেন। ক্লায়েন্ট জ্যোতিষীকে আরও জিজ্ঞাসা করলেন যে সে সেই লোককে কখন পাবেন যে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজারের ক্লায়েন্ট প্রতিশোধ নিতে চাইছে, তাকে যে হত্যা করেছিল তাকে তার প্রতি সে প্রতিশোধ নিতে চাইছে। In the next world, answered the astrologer. He died 4 months ago in a far off town. You will never see any more of him. The other groaned on hearing it. তুমি পরের জন্মে তার দেখা পাবে, অ্যাস্ট্রোলজার বললেন। তুমি যার খোঁজ করছো সে 4 মাস আগে দূরে এক শহরে মারা গেছে। এই জন্মে তার সাথে আর তোমার দেখা হবে না। অ্যাস্ট্রোলজারের ক্লায়েন্ট এটা শুনে পরাজিত মানুষের মতো হালকা আস্ফালন করলেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, গরু নায়ক, ইউ নো মাই নেম, দ্য আদার সেড। এরপর অ্যাস্ট্রোলজার অদ্ভুতভাবে একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। তিনি অপর প্রান্তে অন্ধকারে বসে থাকা যে ক্লায়েন্ট বা যে ব্যক্তি তার নাম ধরে ডাকলেন, গুরু নায়ক। যা শুনে ক্লায়েন্ট স্বাভাবিকভাবে অত্যন্ত অবাক হলেন, এটা তিনি কখনোই আশা করেননি। অ্যাজ আই নো অল আদার থিংস গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি to what I have to say. Your village is 2 days' journey due north of this town. Take the next train and be gone. I see once again great danger to your life if you go from home. জ্যোতিষী গুরুনায়ককে বললেন, গুরুনায়ক, আমার কথা মন দিয়ে শোনো। তোমার বাড়ি উত্তর দিকে, প্রায় 2 দিনের রাস্তা। তুমি শেষ ট্রেনটা ধরে বাড়ি চলে যাও। আমি তোমার জীবনে আবারও বিপদের ইঙ্গিত দেখতে পাচ্ছি। He took out a pinch of sacred ash and held it to him. Rub it on your forehead and go home. Never travel southward again and you will live to be 100. শোনো গুরুনায়ক, আমি তোমাকে যা বলছি তুমি এই কাজটা করো। জ্যোতিষী এক চিমটে পবিত্র ছাই গুরুনায়কের হাতে দিলেন এবং বললেন, এটা মাথায় লাগিয়ে নাও এবং তুমি বাড়ি ফিরে যাও। আর কোনো দিনও দক্ষিণ দিকে এসো না। তুমি উত্তর দিকে থাকো, দক্ষিণে কখনো এসো না। তুমি যদি আমার কথা মতো চলো তবে তুমি 100 বছর বাঁচবে। Why should I leave home again? The other said reflectively. I was only going away now and then to look for him and to choke out his life if I met him. গুরুনায়ক বললেন যে তার বাড়ি ছাড়ার কোনো ইচ্ছাই নেই, সে শুধু তার খুনিকে খুঁজতে এসেছিল এবং প্রতিশোধ নিতে এসেছিল। She shook his head regretfully. He has escaped my hands. I hope at least he died as he deserved. Yes, said the astrologer. He was crushed under lorry. The other looked gratified to hear it. গুরুনায়ক বললেন যে তিনি আশা করেন অন্তত খুনি মারা গেছেন এবং যোগ্য শাস্তি পেয়েছেন। গুরুনায়কের এই কথায় জ্যোতিষী সম্মতি জানায়। তিনি বলেন যে তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে সেই ব্যক্তি লরি চাপা পড়ে বহু দিন আগে মারা গেছেন।
এই কথা শুনে গুরু নায়ক অত্যন্ত খুশি হলেন। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. The green shaft was also gone, leaving the place in darkness and silence. The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins. জ্যোতিষীর দূরে সবুজ আলোর দোকানও পাত্তারি গুটিয়ে চলে গেছে, আর এদিকে গুরুনায়কও জ্যোতিষীকে বেশ কিছু টাকা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেছে। It was nearly midnight when the astrologer reached home. His wife was waiting for him at the door and demanded an explanation. তাহলে আমরা এখানে বুঝতে পারছি জ্যোতিষীর কিন্তু একজন স্ত্রী আছেন। He flung at the coins at her and said, "Count them." One man gave all that. জ্যোতিষী বাড়ি ফিরলেন এবং তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো যে এত দেরি কেন। উত্তরে জ্যোতিষী তার দিকে মুঠো করা পয়সার থলিটা ছুঁড়ে দেয় এবং গুনতে বলে। 12.5 anas, she said, counting. She was overjoyed. I can buy some jaggery and coconut tomorrow. The child has been asking for sweets for so many days now. I will prepare some nice stuff for her. মোটামুটি যা বোঝা যাচ্ছে অ্যাস্ট্রোলজারের বাড়িতে অ্যাস্ট্রোলজারের স্ত্রী আছেন এবং তার একটি ছোট্ট মেয়ে আছেন। এবার কত টাকা পেয়েছে মোটামুটি অ্যাস্ট্রোলজার? 12.5 anas, মানে 12.5 আনা। স্ত্রী কিন্তু খুব খুশি, তিনি এই টাকা দিয়ে তার সন্তানকে মিষ্টি খাওয়াতে পারবেন, নারকেল নাড়ু বানাতে পারবেন। কিন্তু অ্যাস্ট্রোলজার কি খুশি? একদমই না। অ্যাস্ট্রোলজার কিন্তু অত্যন্ত রেগে আছেন, কারণ গুরু নায়ক প্রমিস করেছিলেন যে সে তাকে 1 টাকা দেবে, কিন্তু সে তার প্রতিশ্রুতি রাখেনি। যাই হোক, তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, স্বামীকে তো বেশ একটুখানি চিন্তিত লাগছে। She looked up at him. You look worried. What is wrong? Nothing. আমরা গল্পের একদম শেষের দিকে চলে এসেছি। After dinner, sitting on the peol, he told her, "Do you know, a great load is gone from me today. I thought I had the blood of a man on my hands all these years. That was the reason why I ran away from home and settled here and married you. He is alive." খাবার পর জ্যোতিষী তার স্ত্রীকে বাইরের খাটিয়ায় বসিয়ে নিয়ে বললেন যে আজ তার মন থেকে একটা বড় বোঝা চলে গেছে। তিনি ভেবেছিলেন বহু বছর আগে যাকে খুন করে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছেন তিনি মারা গেছেন, কিন্তু আজ তিনি দেখলেন যে সে বেঁচে আছে। অর্থাৎ কি বোঝা গেল না, গুরু নায়ক বা অ্যাস্ট্রোলজারের যে ক্লায়েন্ট তার হত্যাকারী আর কেউই নয়, অ্যাস্ট্রোলজার নিজে। সে গুরু নায়ককে চিনতে পারলেও গুরু নায়ক কিন্তু তাকে চিনতে পারেননি, আর এই কারণেই অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে সব উত্তর দিতে পেরেছিলেন এবং সুন্দর করে। তো অবশ্যই আমাদের অ্যাস্ট্রোলজারের কিন্তু প্রশংসা করা উচিত। She gasped, "You tried to kill?" "Yes, in our village. When I was a silly youngster, we drank, gambled, and quarreled badly one day. If I think of it now, time to sleep," he said, yawning, and stretched himself on the peol. জ্যোতিষীর স্ত্রী স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে উঠলেন। তার স্বামী একজনকে হত্যা করার চেষ্টা করেছিল, সে কখনো ভাবতেই পারেনি এমন হতে পারে। এর উত্তরে জ্যোতিষী বলেন যে যৌবনের শুরুতে দুজনেই রেকলেস ছিল, অর্থাৎ একদম যৌবনের শুরু, দুজনেই মদ্যপান করত, জুয়া খেলতো, যত রকমের বয়সজনিত উত্তেজনা সবই করত। এইরকমই একটা চূড়ান্ত উত্তেজনার দিনে জ্যোতিষী গুরু নায়কের বুকে ছোঁড়া মেরে বসেন এবং তাকে কুয়োয় ফেলে দেন। অবশ্য এরপর জ্যোতিষী আর কিছুই বলতে চায়নি, কারণ জ্যোতিষীর মাথা থেকে একটা বড় বোঝা চলে গেছে। তো এই ছিল আমাদের গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। একটা অ্যাস্ট্রোলজার যে কিন্তু প্রকৃতপক্ষে অ্যাস্ট্রোলজার নয়, বাধ্য হয়েছিল অ্যাস্ট্রোলজারের কাজটা নিতে বা অ্যাস্ট্রোলজার হতে। কিছু তো একটা জীবিকার উপায় নিতে হবে, তো সেইভাবে সেই অ্যাস্ট্রোলজারের কাছেই তারই
সে যাকে হত্যা করতে চেয়েছিল বা হত্যা করেছিল সেই মুহূর্তে, সেই ব্যক্তি এক সময় আসে এবং তাকে খুব সুন্দরভাবে অ্যাস্ট্রোলজার হ্যান্ডেল করতে পারে। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজারের ক্রেডিট। এই ছিল আমাদের গল্প অ্যাস্ট্রোলজার্স ডে। পরবর্তীকালে অন্য একটা গল্প নিয়ে আবার ফিরে আসবো। বেস্ট অফ লাক।